গৃহ ছাড়ার পূর্বে তুমি বলেছিলে তলোয়ার একজন দস্যুর হাতে আর একজন সৈনিকের হাতেও থাকে। তাহলে একজন সৈনিক নিজের কর্তব্য পূরণ করার জন্য এখন দস্যু হয়ে যাবে? সৈনিকের ধর্ম পালন করার জন্যই দস্যুদের কাছে আশ্রয় নিয়েছি। পুরুর ভবিষ্যৎ আমার দায়িত্ব, আর পুরু তার নিজের অধিকার অবশ্যই পাবে। আমি একজন পিতার সঙ্গে কথা বলতে চাইছি, আর তুমি একজন সৈনিকের দায়িত্ব থেকে বেরোতেই পারছো না। আমি পুরুর নয়, আমাদের পুত্র হস্তির ভবিষ্যতের কথা বলছি। হায় আমার বাবা। এক স্বামীর উদ্দেশ্যের জন্য স্ত্রী তার নিজের সবকিছু বলিদান দিতে পারে, কিন্তু এক পিতার বলিদানের জন্য পুত্রের ভবিষ্যৎই যদি নষ্ট হয়ে যায়, তা কোনো মাতাই মেনে নিতে পারে না। সম্পূর্ণ ভারতের রক্ষক হওয়া পুরুর নিয়তি, আর হস্তির ভবিষ্যৎ পুরুর নিয়তির সঙ্গে জুড়ে আছে। তুমি বুঝতে পারছো না কেন? হস্তি সেই সম্মান পাবে, হস্তি তাই হবে রাজা বম্নির কাছে আমি যা ছিলাম। হস্তি পুরুর ডান হাত হবে, পুরুর ঢাল হবে। পুরুর ঢাল হবে, পুরুর নিয়তির সঙ্গে যুক্ত হবে, ও ডান হাত হয়ে থাকবে। কিন্তু আমাদের পুত্র হস্তির কি হবে? দস্যুদের মধ্যে বড় হয়ে কি ভবিষ্যৎ পাবে আমাদের পুত্র? ভেবেছো তুমি? দেখো, আমি তোমায় হস্তির উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু পুরুর আসল পরিচয় কোনোদিনও যেন কারোর সামনে না আসে। ঠিক আছে আর্য, একজন স্ত্রী তার স্বামীকে কথা দিচ্ছে, পুরুর সত্য কেউ জানতে পারবে না। কিন্তু একজন মা চাইলেও এই বালককে সেই স্নেহ দিতে পারবে না যার জন্য তার পুত্রকে দস্যু সমাজে বড় হতে হচ্ছে। ভারতবর্ষের ভবিষ্যৎ পুরু বর্তমানে দস্যুদের মাঝেই বড় হচ্ছিল, আর পৌরব রাজ্যে সময়ের পরিবর্তন ঘটছিল। দারায়ুষ আর বম্নির একসাথে হাত মেলানোয় অনুসূয়ার অখণ্ড ভারতের স্বপ্ন ভেঙে যাচ্ছিল। এক পারস্য পৌরব রাষ্ট্রে বৃদ্ধি পেতে থাকল। পার্সিদের জিনিসপত্র আস্তে আস্তে ভারতবর্ষের সামগ্রী সরিয়ে স্থান দখল করল। কাল যে ব্যবসায়ী ছিল সে আজ অধিকারী হয়ে গেল। এখন ব্যবসার আধার বিশ্বাসের বদলে মুদ্রায় পরিমাপ হতে শুরু হলো। ভারতের সম্পত্তি আমার ধারা বেয়ে পারস্যের দিকে এগোতে থাকল। শিবদত্তশ্রী ভয় পেয়েছিল যে আবার কোনো অনুসূয়া বম্নির বুদ্ধিভ্রষ্ট না ঘটায়। সেই জন্য শিবদত্তশ্রী বম্নির বিবাহ সম্পন্ন করল তার বিশ্বাসযোগ্য পাত্রী সমর সিংয়ের বোন কাদিকার সঙ্গে। সময় বয়ে চলল। ব্যবসা করতে আসা দারায়ুষ পারস্যে রাজত্ব করতে ফিরে গেল।
অন্যদিকে ভারত দখল করার যে স্বপ্ন অলিম্পিয়া ধীরে ধীরে আলেকজান্ডারের মনের মধ্যে গেঁথে দিচ্ছিল। ওকে ভাগ্য বিজয়ী করে তুলছিল। আর আমার ছেলে, যে ভারতবর্ষের ভাগ্য বদলাতে জন্ম নিয়েছে, সে আমার বহমান ধারাকে সরিয়ে দিয়ে এগিয়ে চলছিল। পুরু, কড়া পাহারা আছে। একসাথে আক্রমণ করলে জয় আমাদেরই হবে। একসঙ্গে সিংহ যদি হাতিকে আক্রমণ করে তাহলে সিংহও পরাজিত হয়। একসঙ্গে আক্রমণ করলে একসঙ্গে ধরাও পড়ে যাব। আমাদের আলাদা আলাদা দিক থেকে আক্রমণ করতে হবে। আমি ওই সম্পদ নিতে না যাচ্ছি। হস্তি, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে এটা একটা ফাঁদ। তুমি ছোট, আমায় শিখিও না। না হস্তি, ধরা পড়ে গেছে দস্যু। যদি এটা বাস্তবিক লুট হতো তাহলে এতক্ষণে তোমার শিরচ্ছেদ হয়ে যেত। দস্যুদের সামনে কম, পেছনে বেশি দেখা উচিত বাবা। যদি এটা বাস্তবিক লুট হতো তাহলে তোমারও গর্দান বাঁচত না বাবা। অভিনন্দন পুরু। পরের অভিযানেও দলের নেতৃত্ব তুমিই দেবে। পুরু কেন? আমি কেন নয় বাবা? আমিও তো তোমার পুত্র, আর পুরুর থেকে বড়। কাজের জায়গায় সেই বড় হয় যে দলকে নেতৃত্ব দিতে পারে। হস্তি আর সুমের, তোমাদের দুজনের জন্য আজ এই কাজটা বিফল হতে চলেছিল, তাই তোমরা দুজনেই শাস্তি পাবে। শাস্তি? আমি দস্যু রানীর পুত্র, শাস্তি দেওয়া আমার অধিকার, আর নেতৃত্ব দেওয়াও। নেতৃত্ব করার আগে দলের সদস্য হতে শেখো। দলের পরিকল্পনার বিপক্ষে গিয়ে একা কিছু করতে যেও না। এটা তো শুধু অভ্যেস ছিল। যদি বাস্তবে এরকম হতো
তাহলে এই ভুলের জন্য তোমাদের অনেক বড় মাসুল দিতে হতো। তোমার এত তাড়াহুড়ো করা উচিত হয়নি হস্তি। কিন্তু সুমের, ওই রত্ন তো তোমারই প্রয়োজন ছিল না? তোমার জন্যই তো আমি কিছু জানি না, তোমার জন্য আজকে এই অবস্থা। কিন্তু পুরু এই, পুরু গেল কোথায় জানি না। কিন্তু বহু বছর ধরে তোরা বিরক্ত করে চলেছিস, আজ তো সমস্ত সীমা পার করে দিয়েছিস। এই হিরে তোমাদের দেশের সবচেয়ে অমূল্য আর দুর্লভ হীরা, এতটাই মূল্যবান যে কয়েকটা দেশের রাজাকে কিনে ফেলা যাবে। আর এইটা তোমাদের শাহজাদা কনিষ্কের তরফ থেকে উপহার এসেছে আমাদের পারস্যের রাজা দারায়ুসের জন্য। আর তোরা আমি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও এটাকে চুরি করার চেষ্টা করেছিস। শেষ করে দাও এদের। দাঁড়াও, আমার কাছে তোমার জন্য একটা সওদা আছে। বাহ, দস্যুরাও এখন সওদা করছে। ঠিক আছে, আমাকে এমন কিছু বলবে যেটাকে আমি না বলতে পারবো না। দেখো, আমাকে ছেড়ে দাও, আমি দস্যু রানীর ছেলে। অনেক ধনরত্ন এনে দেবো তোমাকে। হ্যাঁ, মনে হচ্ছে মৃত্যুকে সামনে থেকে দেখে মাথা খারাপ হয়ে গেছে তোদের। আমাদের মাথা নয়, তোমার সময়টাই খারাপ চলছে। ও এসে গেছে। কে? মাত্র একজন, বাকিদেরকেও ডেকে নে। সূর্য একটাই হয়, আর যখন উদয় হয় তখন লক্ষ তারা ঢেকে যায়। তোর পরিচয়? পুরু। পরশ। ভালোবেসে যেটাই বলো, মানে তো একই দাঁড়ায়। আজকের পর থেকে তুই আর কারোর ডাকে সাড়া দিতে পারবি না। আর আপনিও। আর আমি ভেবেছিলাম ফার্সিদের অনেক বুদ্ধি থাকে। মানে হচ্ছে যে আপনার এই অমূল্য রত্নটি এই দুজন চুরি করেছে, আর আপনি আমায় মারতে চাইছেন কেন?
এই দুজনের বিপক্ষে সাহায্যও করেছি আপনাকে, আর আপনি আমায় মারতে চাইছেন। এই দুজনের বাঁধনও কেটেছি আমি, যাতে আপনি এদের দৌড় করিয়ে করিয়ে মারতে পারেন এবং একটা উদাহরণ তৈরি হয় যে দস্যুরা যাই করুক, কিন্তু একজন ফার্সির বিরুদ্ধে কখনো না যায়। আরে কারণ আমি এটা মনে করি যে একজন ফার্সি অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী হয়। কি ঠিক বললাম তো আমি? দেখো মিত্র, আপনি আগে একে মারুন, একে। এই আমার ভাই আমার একটাও কথা শোনে না, মারুন একে। কি কি পুরু কি? ঠিক আছে, আমারই তো ভাই, আমি না হয় বুঝিয়ে নেব। একে ছাড়ুন, একে মারুন। আমার ভাইকে বিগড়েছে, মারুন একে। হ্যাঁ কি? হ্যাঁ একেও আপনি কি মারবেন? দস্যুরানীর পুত্র, তাও একমাত্র। হ্যাঁ। আর দস্যুরানী আমায় খুব ভালোবাসেন, তাই একেও ছেড়ে দিন। দেখুন মিত্র, কাদার স্বভাবই হচ্ছে ময়লা করা। এবং আপনার মতন একজন বুদ্ধিমান ব্যক্তি কাদায় নিজের পা দেবে কেন? হ্যাঁ, আর এই অসভ্য নোংরা ময়লা দস্যু, তাদের রক্তে আপনি এই দামি ফার্সি পোশাক কেন শুধু শুধু নষ্ট করতে যাবেন? ছাড়ুন এদের। আর ফার্সিরা তো অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী হয়, তো ব্যবহার করুন সেই বুদ্ধি। অবশ্য আপনার এই যে রত্নটি, বাহ, অদ্ভুত। মূর্খ এই দুজন। পুরু এসব একেবারে মূর্খ এই দুজন, যে সাহস করলো এই রত্ন চুরি করার, তাও আবার আপনার থেকে। ভাবুন, পুরু হিরে। মূর্খ। তবে এটা তো এখন ফেরত পেয়েই গেছেন, তো আপনি এটা আপনার কাছেই রাখুন, আর আমায় এই দুটো পাথর ফেরত দিয়ে দিন। ব্যাস, অনেকটা সময় নষ্ট করে দিয়েছিস তুই আমার। এবার তোকে তোর মৃত্যুর সঙ্গে দেখা করাই। এই, আরে ঠিক আছে, মেরে দেবেন, কিন্তু তার আগে আপনার এই রত্নটি তো নিন। নিন নিন। এবার পালাও। চাপ দাও, যাও, খোঁজো ওটাকে। দস্যু, পরশ। এবার তোর মৃত্যু নিশ্চিত। পুরু কি করছিস? চল এখান থেকে। ভাই, এ তো ভয় দেখাচ্ছে আমাদের। আরে ভয় দেখাচ্ছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। এত তাড়া কিসের সুমের? আগে ওকে এটা তো বুঝিয়ে দিই যে মৃত্যু আর দস্যুতে যে উকারটি আছে সেটা শুনতে কেমন লাগে। আজ পর্যন্ত কখনো শুনিনি যে দস্যুদের কোনো সততা বা কোনো ধর্ম থাকে। দেশ তো থাকে। খুব শীঘ্রই তোমাদের মাতৃভূমি ফার্সিদের পায়ের তলায় থাকবে। দুটি বিষয়ে আমি অত্যন্ত ক্রোধিত হই: ফেলে দেওয়া অন্ন এবং মাকে গালি। তো যাওয়া যাক এখান থেকে। এদের সঙ্গে না নিয়ে আমি যাব না। কৃপা করে আমাদের এখান থেকে নিয়ে চলুন।